দেখুন আসলে বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় দল, তো বড় দলের সংকটটাও বেশি ইতিহাস দেখে না এই মুহূর্তে। দেখুন যেটা আওয়ামী লীগ জরিপ না, প্রথম আলো জরিপ দেখে না প্রথম আলো জরিপ না, যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, কাগজে কলমে তো এখন ডেফিনেটলি প্র্যাকটিক্যালি যদি আপনি দেখেন বিএনপি সবচেয়ে বড় দল, বিএনপি এবং জামাত। এখন জামাতকে দেখে বড় দল হলো, জামাতের তো এখন একটা হাইপ তৈরি হয়েছে, মিডিয়া হাইপ দেখে বলছেন নাকি? বুঝতে পারছি, মিডিয়া হাইপ কিংবা তাদের ছাত্র সংসদ ইলেকশনগুলোতে তারা যে কনফিডেন্স, যে কারণে বিএনপি বড় দল সেই কারণে জামাত ছোট দল না, বড় দল। কারণ পূর্বের যে ইতিহাস দেখা যায় সেখানে বিএনপি বড় দল, আপনি সেটাকে বিচারে নেন না। আমি ইতিহাস স্ট্যাটিস্টিক্স আমি যাচ্ছি না, কিন্তু বিএনপি তো বড় দল। আপনি কাকে বড় দল বলেন? এনসিপি বড় দল। আপনাকে বলতে হবে যে এই মুহূর্তে কোনো এখন পর্যন্ত বড় দল ছোট দল বিচার করবার মতো কোনো কাজ আমরা করি না। আমি জনপ্রিয়তার ক্ষেত্রে বলতেছি না, কিন্তু আপনি যদি ম্যান পাওয়ার বা সাংগঠনিক সাংগঠনিক সক্ষমতা যদি আপনি দেখেন, সেই সূত্রে বিএনপি বড় দল। এখন বড় দলের সংকটটাও বেশি থাকবে স্বাভাবিক। আর বিএনপির আমি একটা করে উত্তর দিচ্ছি। দেখুন বিএনপির 17 বছর 18 বছর থেকে তাদের যে আসলে যে ইলেকশনে পার্টিসিপেট হচ্ছে না, তো সে কারণে তাদের অনেক নেতা জমে গেছে, এটা হচ্ছে বাস্তবতা। এখন তাদের প্রত্যেকটি আসনে 4 থেকে 5 জন করে ক্যান্ডিডেট দেওয়ার মতো ক্যান্ডিডেট আছে। এখন মনোনয়ন প্রত্যাশী 1500 থেকে 2000, কিন্তু আসন তো আপনার 300 বেশি দিতে পারবেন না। এখন এটা নিয়ে আসলে সব 100% একুরেট হবে না, কখনোই হবে না। এটা প্রত্যেকটা দলের ক্ষেত্রে, এনসিপির ক্ষেত্রেও হবে না। অনেকের মনে ক্ষোভ থাকবে, অসন্তোষ থাকবে, এটা খুব সিম্পল হিসাব। কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরুন তারপরেও আমরা যেটা মনে করেছিলাম শুরুতে, যে বিএনপি তো প্রায় 273টি আসন দিয়ে দিল, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে পরিমাণে অসন্তোষ বা বিক্ষোভ হওয়ার কথা, সেই তুলনায় কয়েকটি জায়গায় এরকম ঘটনা দেখা গেছে। কিন্তু 62 জায়গায় হয়েছে, হ্যাঁ হয়েছে, 62 কম না। আমি এখন কোনো জায়গায় যদি বিক্ষোভ তো করতেই পারে, যে কেউ করতে পারে, কারণ তার নেতাকর্মীরা যদি মনে করে সে ডিপ্রাইভ হয়েছে, তখন তো সে আন্দোলন করতেই পারে। কিন্তু সমস্যা সেটা যেন সহিংসতার রূপ না দেয়, হতাহতের ঘটনা যাতে না ঘটে, এটা হচ্ছে বড় বিষয়, কনসার্নিং বিষয়। তো এখন আর এটা হচ্ছে একটাই দিক। আর সেকেন্ড দিক আপনি যেটা বলছেন যে শরিকদের ব্যাপারটা, এখন শরিকদের ব্যাপারে বিএনপি শুরুতে একটু খুব লিবারেল ছিল, কিন্তু পরবর্তী সময় বিএনপি সে লিবারেল জায়গাটা সরে আসছে। আপনি যদি দেখেন ঢাকা কিন্তু প্রথমে বিএনপি 60টি আসন খালি রেখেছিল, পরবর্তী সময় মাত্র এখন 2টি আসন। 2টি আসনের মধ্যে একটি আসন আন্দোলন লিবারন পার্থকে বিএনপির লোকে বলা যায়, উনি এর আগেও বিএনপির সাথে শরিক হিসেবে এমপি ছিলেন। আরেকজন নতুন মুখ হচ্ছে বেহাজ্জাজ, ওই আসনটা এখন প্রার্থী ঘোষণা করা হয়নি। বিএনপি আসলে যেটা মনে করছে যে আসলে ঢাকার নিয়ন্ত্রণ বিএনপি নিতে চায়, তার দলের লোকদের নিতে চায়, এবং সে মনে করেছে ঢাকায় তার অনেক যোগ্য ক্যান্ডিডেট রয়েছে যারা জিতে আসার মতো। আমি যোগ্যতা বলতেছি যে ইলেকশনে জিতে আসার মতো যোগ্য ক্যান্ডিডেট। এখন বিএনপি মনে করতেছে যে তার ইলেকশনে যে একটা জোয়ার ছিল, 5ই আগস্টের পরবর্তী সময়ের পর থেকে আজকে 1.5 বছর মাথায়, একই সাথে পাল্টা বিপরীতে যখন আপনার ইসলামী দলগুলো কিংবা জামাতের যে উত্থানটা, আমাদের গ্রেটার জামাত বলি আমি এটাকে, গ্রেটার জামাতের যে উত্থান, ধরেন গ্রেটার জামাত বলতে জামাত নিজস্ব একটা শক্তি, সুপ্ত জামাত একটা শক্তি, জামাতের অনেকগুলো প্রক্সিটিমও একটা শক্তি, একই সাথে জামাত যে তার নিজস্ব মতাদর্শের বাইরে গিয়ে নতুন মতাদর্শ। এটা কি কোনো তথ্য না, এটা একটা পার্সপেক্টিভ, আপনি মনে করেন আর কি এরকম অবজারভেশন? ডেফিনেটলি আপনি দেখেন, আপনি ব্যাখ্যাটা দেখেন না, আপনি শুধু দেখেন তার বিস্তৃতিটা দেখেন। দেখুন জামাত কিন্তু এখন একটা সময় শুধুমাত্র ইসলাম ভিত্তিক রাজনীতি করতো, কিন্তু এখন দেখেন সে কিন্তু আসলে একটু ডেমোক্রেটিক ওয়েদার অ্যাটমসফিয়ার তৈরি করার চেষ্টা করতেছে। এখন সে কিন্তু ধরেন তার হিন্দু প্রার্থী সে দেওয়া শুরু করছে, যেটা তার তার গঠনতন্ত্রেই নাই। তারপরে সে কিন্তু এখন মহিলা আসন, আপনাদের এই শোতে টকশোতে অনেকে এসে বলে যাচ্ছে যে মহিলাদেরকে আসন দিবে, উপস্থাপিকাদেরকে অফার করতেছে যে আপনি আসেন, আপনাকে আমরা জামাতের প্রার্থী দিচ্ছি। তো এখন এই গ্রেটার জামাতের একটা বল যে তৈরি হয়েছে, বিএনপি সেটা তো মনে করতেছে যে এটা তার জন্য একটা থ্রেট অবস্থান তৈরি করতে পারে। আরেকটা বিষয় মনে করতেছে যে যেহেতু আওয়ামী লীগ ইলেকশনে পার্টিসিপেট করতে পারে না, তো আওয়ামী লীগের ভোটটা ভাগ হতে পারে। এই কারণে বিএনপি কোনো রিস্ক নিতে চাচ্ছে না, যেটা আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে বিএনপি কোনো রিস্ক নিতে চাচ্ছে না। এই কারণে সে বিএনপি মনে করতেছে যে সে আগে তার জিতে আসার মতো, এবং তার যে লক্ষ্যটা, হয়তো তার লক্ষ্যটা 151 অথবা 2/3, দুটার একটাই তো, তাই না? এখন এই লক্ষ্যটা সে অর্জন করতে চায়, দ্যাটস ওয়াই সে মনে করতেছে যে সে এখানে কোনো রিস্ক নেবে না। এখন শরিকদের বিষয়টা আবার আসি, থার্ড বিষয়। শরিকদের বিষয়টা হচ্ছে ধরেন এটা হচ্ছে বাংলাদেশের একটা রূঢ় বাস্তবতা। এটা হচ্ছে বাংলাদেশে যে শরিক দলগুলো রয়েছে বা ছোট ছোট যে দলগুলো রয়েছে, এদের আসলে কি একজনের যদি সবাই যদি ইলেকশন করে, প্রত্যেকটা পার্টি যদি মাঠে থাকে, একজনের জিতে আসার সক্ষমতা নেই। এখন প্রত্যেকটি পার্টি যদি এরকম ধরেন 12 দলীয় জোট, কোন কোন জোট আছে কেউ জানেও না, কোন কোন নেতা আছে বাংলাদেশের 80% মানুষ চেনেও না থাকে। এখন এরা যদি 5-7টা আসন চেয়ে বসে, বিএনপি মনে করতেছে যে এটা তার থ্রেট হতে পারে, তার জন্য রিস্ক, এই কারণে সে রিস্ক নিতে যাচ্ছে না। এই কারণে তার অসন্তোষও বাড়তেছে তার শরিক দলগুলোর মধ্যে। এবং আমি মনে করি যে এটা আগামীতে তার সাথে এই দলগুলো একটা দ্রুত তৈরি হবে, যারা তার সাথে যুগপৎ আন্দোলনে ছিল বা যারা তারা এই লড়াই সংগ্রামে তার সাথে ছিল। এটা আমি জানি না সেই পরবর্তী সময় তাদের কিভাবে অ্যাকোমোডেট করবে। উচ্চকক্ষ আছে, টেকনোক্রেট রয়েছে, সরকার অনেক জায়গায় রয়েছে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। ফোর্থ বিষয় আছে যে খালেদা জিয়ার যে অবস্থাটা, বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন।
এবং আমরা দোয়া করি যেন তিনি আপসীর নেত্রী, তিনি গত 17 বছর তার পুরো জার্নিটা আসলে গণতন্ত্রের জন্য। তো আমরা চাইবো যে বাংলাদেশের ক্রুশাল টাইমটাতে উনি যেন অন্তত গণতান্ত্রিক উত্তরণের যাত্রাটা দেখে যেতে পারে, সেজন্য আমরা তার সুস্থতা এবং আরোগ্য কামনা করি। ফিফথ বিষয় আসলে আপনার ব্যাপারটা তারেক রহমানের ফেরাটা। এখন দেখুন তারেক রহমান ফিরবে কি ফিরবে না এটা একেবারেই তার দলের অভ্যন্তরীণ বিষয়, ওনার অভ্যন্তরীণ বিষয়। নেক্সট প্রাইম মিনিস্টার ফিরবে কি ফিরবে না দলের অভ্যন্তরীণ বিষয় না, ডেফিনেটলি অবশ্যই এটা এখন কখন ফিরবে উনি তো বলেন যে উনি ফিরবে না, উনি কখন ফিরবে ওনারা বলতেছে যে তফসিলের পরে। আমি তাদের দলের পক্ষ থেকে শুনলাম যে ডিসেম্বরের লাস্টে অথবা জানুয়ারি ফার্স্টেও কেউ বলতেছেন। তা আমরা আশা করি যে তফসিলের পরে হয়তো উনি ফিরবেন। এখন উনি কি কারণে ফিরতেছেন না এটা কিন্তু ওনার দলও ক্লিয়ার করে নেই। অনেক রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি কি মনে করেন যে আপনি যাকে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে উপস্থাপন করবেন তিনি দেশে ফিরতে পারছেন না, এটা কোনো রাজনৈতিক দলের মধ্যে কোনো প্রভাব ফেলতে পারে কিনা? না, এটা একটা তার একটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ধরুন বিএনপি, আমি অলরেডি আপনার পার্টে বলে ফেলেছি, সেটা হচ্ছে ধরুন বিএনপির গত 1.5 বছরে যে জোয়ারটা থাকার কথা ছিল এককভাবে জোয়ারটা, সে একক জোয়ারটা তার পক্ষে নাই। এ কারণে বিএনপির ইলেকশন কেন্দ্রিক যে একটা হাইপ তোলা দরকার এবং পুরা মানে এই জিনিসটা টেনে নেওয়ার জন্য দরকার, আমি মনে করি যে 2 মাস তফসিলের পরে বা 1.5 মাস থেকে এই হাইপটা ধরেন একটা মানুষ একটা জিনিসের হাইপ তো অনন্তকাল থাকে না, একটা সার্টেন পিরিয়ড থাকে। তা আমার কাছে যেটা মনে হয় যে বিএনপি তার এই ইলেকশনের পুরো অগ্রযাত্রাটা আসলে তারেক রহমানের ফেরা এবং এই জনজোয়ারটাকে নিয়ে সে আসলে ইলেকশন কভার করে ফেলবে এবং তার যে জায়গা লেকিংসগুলো ছিল সেগুলো সেখানে ফিল আপ করবে। আমি বলছি কি তফসিলের আগে আপনি দলকে সুন্দর করে গুছায়া তফসিলের না দল তো অগ্রসর কিছু নাই, সুন্দর করে গুছিয়ে আপনার প্রার্থীদের মধ্যে যে সমস্ত ঝামেলা ছিল সেগুলো ঠিক করে তফসিলের জন্য রেডি হয়ে থাকলেন, সেটা ভালো নাকি এসে ঠিক করবেন সেটা ভালো? না, এখন দেখুন তার বিএনপির নেতৃত্ব আসলে শূন্যতা নাই। বিএনপি একটা বড় দল, তার স্ট্যান্ডিং কমিটি মেম্বার বলেন এবং আপনি দেখুন 273 প্রার্থী তো অলরেডি সে ঘোষণাই করে ফেলছে এবং বাকি 27টা থেকে হয়তো ম্যাক্সিমাম এই শরীরদেরকে দিবে, 2-1টা হয়তো তার দলে থাকতে পারে। এখন তারেক রহমানের ফেরা না ফেরা এখন আমি আর একটু ক্লিয়ারলি আপনাকে বলতেছি, আপনি জানতে চাচ্ছেন। ধরুন তারেক রহমান যে জায়গাটা রয়েছে, তারেক রহমান হচ্ছে মানে তারেক রহমান যে অবস্থানটা, সেই অবস্থানটা আমিও নেই আপনিও নাই, এটা হচ্ছে 1 নম্বর কথা। ধরুন না আমরা রাজনীতি করি না, আমরা থাকার কথাও না, যারা রাজনীতি করে তারাও এই অবস্থানে নাই। আচ্ছা, কারণ হচ্ছে ধরুন না তার কারণ অবস্থান আছে, অনেকে প্রধানমন্ত্রী হতে চায়, যেমন চাইলেই হবে না, নাই হতে চায়, যে কেউ চাইতে পারে, চাইলেই তো হবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বাস্তবতা হচ্ছে কি তারেক রহমানের এই পজিশনে থাকার মতো বাংলাদেশে হয়তো আর 2-1 জন লোক আছে, মানে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কথাবার্তা। এখন ধরেন ওই অবস্থান থেকে আমি আপনি কিন্তু সেই অবস্থানে নাই এখন, সুতরাং এই জায়গার একটা সারাউন্ডিং অ্যাটমসফিয়ার কিরকম হবে এটা আমার আপনার এক্সপিরিয়েন্সের বাইরে। আমি আর একটু ক্লিয়ারলি বলি, ধরুন একজন ডক্টর, আমার মতো একজন ডক্টর, ধরুন আমার মতো একজন ডক্টর একজন প্রফেসরের সাথে রাজদিন পার্থক্য। কারণ একজন প্রফেসর সে হচ্ছে ডিসিশন মেকার, একজন আর্মির অন্যান্য কর্মকর্তা কিংবা আর্মির সেনাপ্রধান তার মধ্যে অনেক পার্থক্য। আর্মি সেনাপ্রধান ডিসিশন মেকার, এখন একজন প্রাইম মিনিস্টার সে কিন্তু তার দলের ডিসিশন মেকার না, সে কিন্তু দেশের ডিসিশন মেকার। সুতরাং তার এখানে অনেক হিসেব নিকেশ আছে যেটা হচ্ছে আমার আপনার জানার বাইরে। এখন সে অবস্থানে আমরা কল্পনা করতে পারি না নিজেদেরকে। আমি মনে করি যে সেখানে জায়গাটা উনি এনশিওর করে উনি শীঘ্র দেশে ফিরবেন এবং তার দেশে ফেরাটাকে কেন্দ্র করে বিএনপি যে জনজোয়ার তৈরি করবে, এটা আমি মনে করি তার একটা ইলেকশন স্ট্র্যাটেজি হতে পারে। একজন বিএনপি নেতার মতোই বলছেন যে শীঘ্রই দেশে ফিরবেন, আপনার কাছে আমি শীঘ্রই আমি কথা বলতে চাই, আপনার তথ্য নাই কোনো তথ্য তো এটা তো আমি এখন প্রকাশিত কোনো তথ্যের বাইরে আমি কিভাবে তথ্য বলবো, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে তার এই ইলেকশন আমার কাছে নেই, মাইনের কাছে নেই। এখন এটা হচ্ছে কি তাদের এই স্ট্র্যাটেজিটা তারা হয়তো নিচ্ছে।